একটা হলো সন্তান হিসাবে ওনার মার পাশে ওনার থাকা। তো উনি কি ডাক্তার? উনি সেখানে কী করবে? উনি তো ডাক্তার না। সন্তান হিসেবে ওনার কাজ কি? চিকিৎসা নিশ্চিত করা, সেখানে সহযোগিতা করা, ডাক্তার মানে ওনার চিকিৎসার সুব্যবস্থা করা। তো সেই চিকিৎসার সুব্যবস্থার জন্য যে সমন্বয়ের কাজটা, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারছি, সেইটা উনি যদি এই অবস্থায় ধরেন বাংলাদেশে আসতো, যখন বাজারে আলাপটা তোলা হইলো যে মা এরকম সংকটাপন্ন, ছেলে কি করে, এই অবস্থায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতো বেগম জিয়ার চিকিৎসা। কারণ লক্ষ লক্ষ নেতাকর্মী ঝাঁপায় পড়তো। হ্যাঁ, চিকিৎসা এমনিতে দেখছেন তো, এবার কেয়ারের সামনে আপনার পরে পুলিশ টুলিশ মোতায়েন করে জায়গা পরিষ্কার করতে হয়েছে। হ্যাঁ, মানুষের ঢল নামতেছিল। ফলে চিকিৎসা এবং ওনার চিকিৎসা গতবারও মানে ধরেন এই বছরের প্রথম দিকে লন্ডনে যে হাসপাতালে করার কথা, সেখানে যে সমন্বয়ের কাজটা সেটা উনিই করেন, লন্ডন থেকে তারেক রহমানই করেন। তো ফলে চিকিৎসার প্রয়োজনে ওনার এখানে আসার দরকার নেই যদি চিকিৎসার ব্যাপারটা হয়। হ্যাঁ, আবার যদি অবস্থা একদম ক্রিটিক্যাল, অবশ্যই ওনার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু এমন ক্রিটিক্যাল যে ধরেন খুবই আপসেটিং যে কোনো কিছু হইতে পারে, তখন ডেফিনেটলি উনি সন্তান হিসেবে চাইবেন যে কোনো মূল্যে রাজনীতি, হিসাব কিতাব, সিকিউরিটি সব তুচ্ছ করে বাংলাদেশে চলে আসতে। তো সেটা গেল সন্তান হিসাবে একটা। আরেকটা হলো রাজনৈতিক দলের নেতা হিসাবে। এখন সন্তান হিসাবে ওনার আসা উচিত কি উচিত না, এটা বাইরের দিক থেকে বলাটা রাজনৈতিকভাবে অশোভন। এটা আমরা যে দলই বলো, এবং এনসিপির দিক থেকে এটা বলা হয়েছে। এনসিপির লোকজনকে যখন জিজ্ঞেস করা হয়েছে অনেককে, তারা বলছে তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না, এই বিষয়টাকে অন্তত। কিন্তু কিছু কিছু দল সোশ্যাল মিডিয়াতে তারা এটা নিয়ে রাজনীতি করছে, এবং সেটা জনগণ তাদের ব্যাপারে আপনার মেসেজ পাইছে যে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে চায়। একটা দুই নাম্বার দিক হলো উনি তো একজন রাজনৈতিক নেতাও। ফলে ওনার তো রাজনৈতিকভাবে দেশে আসার ব্যাপারে বেশিরভাগ লোকের একটা ধরেন কথা বাজারে এরকম আছে যে তারা মনে করে 6 তারিখেই তো ওনার দেশে আসার কথা ছিল, 6 তারিখের পরে মানে 5 তারিখের পরেই তো ওনার দেশে থাকার দরকার ছিল। তো উনি যে দেশে ছিল না, এটা আমারও প্রশ্ন ছিল সবার মতো, যাচ্ছে উনি যে নাই দেশে। হ্যাঁ, 1.5 বছর হয়ে যাচ্ছে, তো 1.5 বছর এতদিন তো লাগার কথা না। এতদিন বাইরে থেকে দল চালাইছে, 15টা বছর কমিউনিকেশন গ্যাপ, 1.5 বছর এখন মানে 5 তারিখের পরে কেন, এতদিন কেন? এবং খালেদার অসুস্থতার ব্যাপারটা তো কন্টিনিউ চলতেছে, হ্যাঁ, সেই জেলে থাকতে থেকে। তো সেইটার একটা উত্তর আমি খোঁজার চেষ্টা করেছিলাম। সেটা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে ওনার দেশে না ফেরার সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে বিএনপির জন্য সবচেয়ে ওয়াইজ যে কটা ডিসিশন আছে তার একটা। কেন? তারেক রহমান যদি দেশে ফিরতেন তাহলে এখানে ক্ষমতার 2টা ভরকেন্দ্র তৈরি হইতো, একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর একটা হলো নেক্সট কামিং প্রাইম মিনিস্টার। এই যে সাহেব মুস্তাফিজ বললো যে কামিং প্রাইম মিনিস্টার ধৈরাই নিত মানুষ। হ্যাঁ, কারণ কি আমাদের এখানে প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, এরা প্রফেশনাল না। এরা সবসময় কোনো না কোনো দলের শেল্টারে গিয়ে কাজ করতে পছন্দ করে। যেমন ধরেন এখন প্রশাসনে জামাতের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে বলে যে কথাটা উঠে, কেন উঠে? সবাই জামাত হয়ে গেছে? নো, বিএনপি ইলেকশন চাচ্ছে, আর জামাত ইলেকশনের ব্যাপারে নিমরাজি। দেরি হইলে, যত দেরি হবে তত ভালো, হইলেও ভালো, অসুবিধা নেই, সব দিকে আসছে সে। তো সেক্ষেত্রে তারা যে পোস্ট পদগুলো এখন হোল্ড করতেছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণহীন, সেটার জন্য সুবিধাজনক কে? তাদের এলাই কে? জামাত। দ্যাটস ওয়াই তারা জামাতের দিকে ঝোঁকা। ফলে যেখানে প্রফেশনালিজমের ঘাটতি, সেখানে তারেক রহমান দেশে থাকলে পুরা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যেত। কারণ এই যে এস্টাবলিশমেন্ট, তারা তো বুঝতো যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা চিরদিন থাকবে না, আজও কাল হোক ক্ষমতা দিয়ে যাইতে হবে, এবং বড় পার্টির নেতা তার দিকে লাইন দিত। তখন তার যে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, জামাত, এনসিপি এবং অন্যান্য দল, স্বাভাবিকভাবে বলার সুযোগ বিএনপি ক্ষমতায়, তো বিএনপি আছে, ফলে সরকারের এক ধরনের নিরপেক্ষ ফাংশনের সুবিধার্থে ওনার বিদেশে থাকার সিদ্ধান্তটা ফাইন। এটা বিএনপির দিক থেকে আমি বলি করি এক্সিলেন্ট সিদ্ধান্ত। অন্য দিক থেকে তফসিল ঘোষণার পরে আমরা জানি তখন সরকার এক অর্থে, তফসিলের প্রসঙ্গে আমি আসবো আপনার এই ফলে তার আসার ব্যাপারে এখন যেহেতু লেট হয়েছে, এই কারণে এই জন্য তারা নির্বাচনে তারা দিচ্ছিল যাতে তফসিল ঘোষণা হইলে যে দ্রুত উনি আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এবং যেই পোস্টকে কেন্দ্র করে আপনার এই আলোচনাটা হলো যে একক সিদ্ধান্তধীন বা নিয়ন্ত্রণাধীন নয়, এই ব্যাপারটা হলো যে একটা পার্টির লিডার, যে কোনো পার্টির লিডার, জামাতের হোক বা এনসিপির হোক বা বিএনপির হোক, একজন ব্যক্তি সর্বস্ব না, কিন্তু তাকে দলের কোরামের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এইটাকে অন্যভাবে যে উনি তাহলে পরাধীন, হ্যাঁ, উনি প্রত্যেকটা রাজনৈতিক নেতাই পরাধীন, তার দলের বাইরে যাওয়ার তার সুযোগ নেই। ধরেন দলের সমস্ত নীতি নির্ধারণের বডি বা ফোরাম একদিকে, আমি নেতা প্রধান,
আমি একলা একদিকে, দল 2 দিন পরে ভেঙে যাবে। তাকে মান্য করতে হয়। যাদের জন্য মনে করছেন বিএনপি, কিন্তু এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই ধরনের কোনো মতামত আসে না যে তফসিলটা পেছানো হোক, তাহলে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি একটু আগে বললেন যে তাড়াতাড়ি তফসিল হলে তারেক রহমান তাড়াতাড়ি ফিরতে পারতেন। যে আমি দেখেন, আমি প্রথমে আরেকটু রেসপন্স করি। ক্ষমতার ভরকেন্দ্র ডেফিনেটলি তারেক রহমানের দিকে যাইতো যে এটার ধরেন প্রমাণের আগে বহুবার আছে। যেমন 5 তারিখের গণঅভ্যুত্থানের পরেই কিন্তু তারেক রহমানের কাছে আহ্বান জানানো হয়েছিল আপনি লিড দিয়ে জাতীয় সরকার করেন। ক্ষমতার ভরকেন্দ্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল বিএনপির কাছে 5 তারিখের অভ্যুত্থানের পরপরই। তো ফলে তখন উনি বলে যে না, এটা আমরা তো মানে লিবারাল ডেমোক্রেটিক একটা পার্টি হিসাবে এইভাবে ক্ষমতা নিতে পারি না। তখন তারা ডেমোক্রেটিক প্রসেসকে আপনার আপহোল্ড করার জন্য তারা বললো যে তাহলে সম্মিলিতভাবে একটা সরকার হোক, 30 দিন যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে। তো ফলে আপনার গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের শক্তি এবং সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু ভরকেন্দ্র বিএনপির দিকে দিয়েই দিয়েছিল তারেক রহমানকে। আপনারা জানেন যে আপনাদের এখানেই সেই আলোচনা হয়েছে স্কাইপেতে, তো ভিডিও কনফারেন্স কলে। তো সেক্ষেত্রে আরেকটা হলো যে এইটা ক্ষমতার ভরকেন্দ্র তারেক রহমানের দিকে চলে যাবে, এটা তার ক্রেডিট না। এটা হলো আমাদের এখানকার যে আমলাতান্ত্রিক যে স্বভাব, যে প্রফেশনাল না হয়ে দলদারি করা। ক্ষমতার ভরকেন্দ্র চলে যেত মানে হলো যে তারা এসে প্রকাশ্যে সবাই বিএনপিতে জয়েন করে ফেলতো, তা না। হ্যাঁ, এটা আপনার সরকার, আপনার একটা গভর্নমেন্ট যে ফাংশন করে, যেন আওয়ামী লীগের আমলে কী হয়েছিল, সব নিরপেক্ষ আওয়ামী লীগের হয়ে গেছিল। এখন আপনার এনসিপির দিক থেকে কি অভিযোগ করা হয় যে প্রশাসন আপনার বড় দলগুলো ভাগ করে নিয়ে নিচ্ছে। তারেক রহমান কি সেই জন্য এই ক্ষমতার ভর কেন্দ্র যাতে না হন সেই জন্য কি তিনি আসছেন না? তিনি তার স্ট্যাটাসে কিন্তু অন্য কথা বলেছেন, চিকিৎসা সংক্রান্ত বলেছেন। আমি বলতেছি স্ট্যাটাসটা কি উনি রাজনৈতিকভাবে দিয়েছেন না কিসের জন্য দিয়েছেন? তার মায়ের অসুস্থতার জন্য। ফলে দুইটা জিনিসকে ওভারল্যাপ করতেছি আমরা এখানে পলিটিক্যালি। প্রত্যেকটা সময় আমি দেখলাম যে এখানে উনি চিকিৎসার এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, তো এটা ডাক্তারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন ধরেন ওনার তো আমরা সবাই মিডিয়াতে কি শুনছি যে আজকে ভোরে রওনা হওয়ার কথা, তাই না? তো সেটা মেডিকেল বোর্ড এবং আপনার এয়ার অ্যাম্বুলেন্সের আপনার টেকনিক্যাল জটিলতার কারণে এটা পিছাইতে হচ্ছে। তার মানে কি? তার মানে কোনো কিছু তো আপনি একক সিদ্ধান্তাধীন না, কনসিকুয়েন্স জড়িত তো এগুলো। আপনি চাইলেই হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে এটার সাথে একটা গুপ্ত দেখেন রাজনীতিতে কনস্পিরেসি থাকে, কিন্তু কনস্পিরেসি এটা পার্ট অফ পলিটিক্স। কিন্তু কনস্পিরেসি আছে বলে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, একজন পলিটিক্যাল লিডার তো রিস্ক থাকেই। ওনাকে ইন্ডিয়া পছন্দ করে না, জিয়া পরিবারকে ইন্ডিয়া পছন্দ করে না। খালেদা জিয়ার একমাত্র অপরাধ কি? উনি বলছে যে আমার পজিশন যদি বাংলাদেশের স্বার্থের কারণে ভারত বিরোধী হইতে হয় তাহলে আমার কিছু করার নেই। এটা মতিউর রহমান প্রথম আলো সম্পাদক ওনার ইন্টারভিউর মধ্যে বলা আছে, বহুবার বলছে। হ্যাঁ, তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছে দেখেন ভারত যদি তার মনোভাব পরিবর্তন না করে আমাকে আমার দেশের জনগণের সাথে থাকতে হবে। যে প্রশ্নটা করেছেন, ফলে এখানে সিকিউরিটির যে রিস্ক এটা আছে, এটা অলওয়েজ এটা মাইনে নিয়ে রাজনীতি করে মানুষ যারা করে, শুধু তারেক রহমান না, অন্য যারা করে একইভাবে করে। আর ক্ষমতার ভরকেন্দ্রের কথাটা যেটা হলো যে দেখেন এখানে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে গভর্নমেন্ট আমাদের জাতিকে উঠানো হবে, এবং তার জন্য দরকার কি একটা নির্বাচনটার জন্য কি ভোটাধিকার নিশ্চিত করা। নির্বাচনে তো জামাতকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না, নির্বাচনে তো বিএনপিকে ক্ষমতায় আনা এজেন্ডা হইতে পারে না। নির্বাচনে এজেন্ডা কি? জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তো ভোটাধিকার নিশ্চিত করার জন্য সরকারকে স্মুথলি ফাংশন করার ক্ষেত্রে বিএনপি কোথায় অসহযোগিতা করছে এই পর্যন্ত দেখান? কোথায় অসহযোগিতা করছে? কোন জায়গায় অসহযোগিতা করছে? বিএনপির দাবি দেওয়া জানাইছে, প্রতিবাদ করছে, কিন্তু কোথায় অসহযোগিতা করছে আপনি দেখাতে পারবেন? অসহযোগিতা করে নাই। তার সবচেয়ে বড় নিদর্শন যেটা, সেটা হলো তারেক রহমান দেশে আইসা প্যারালাল কাঠামো গড়ে তুলে নাই, সংগঠনকে গভর্নমেন্টের এগেনিস্টে দাঁড়া করায় দেয় না। গভর্নমেন্ট অনেক বিএনপি সিদ্ধান্তের বাইরে গেছে, যাবে, স্বাভাবিক, যেতে পারে, জামাতের সিদ্ধান্তের বাইরে যেতে পারে, এনসিপি সিদ্ধান্তের বাইরে যেতে পারে। গভর্নমেন্ট যায়, সেটা এনসিপিও প্রতিবাদ করে, বিএনপি। কিন্তু বিএনপি সংগঠন হিসাবে 17 বছর ধরে রাজনীতি করা এবং তার বিপুল আপনার সাংগঠনিক কাঠামোর কারণে এখানে ডেফিনেটলি ক্ষমতার ভরকেন্দ্র এটা বইলা কইয়া হয়ে উঠতো না। এবং সেক্ষেত্রে ক্ষমতার ভরকেন্দ্রের ক্ষেত্রে বাকি দলগুলো যেটা হয়তো আমি আপনাকে বলি, বাকি দলগুলো কম্প্রোমাইজে চলে আসতো। আপনি জানেন বড় দলগুলোর আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে বা তাদের ছায়াতলে থাকতে পছন্দ করে। তবে এটা একটু বড় প্রশ্নের জায়গা তৈরি করে, তাহলে এই ক্ষমতার ভরকেন্দ্র যাতে না হয়ে ওঠেন সেটার জন্য তিনি আসলে কতদিন পর্যন্ত আসবেন না সেটার জন্য আমি বলি 1 সেকেন্ড সময় দেন। সেটার জন্য আপনি তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে উনি বলছেন তফসিল ঘোষণা